চাঁদনীপুর নামের ছোট্ট একটা শান্ত গ্রাম ছিল। গ্রামের এক পাশে ছিল মায়া নামের এক বিধবা মহিলার ছোট্ট বিউটি পার্লার। গ্রামের সবাই জানতো মায়ার হাতে ছিল যেন জাদু। বিয়ের আগে মেয়েরা সাজতে আসতো মায়ার পার্লারে। বাচ্চারা তাদের চুল বিভিন্ন স্টাইলে কাটাতো, কখনো কখনো ফেসিয়াল করাতো, আবার কখনো কখনো কেউ হেয়ার রিবন্ডিং আরো নানা রকম মেকআপের কাজ তার কাছে এসেই করাতো। সেই গ্রামের সবচেয়ে কম দামে পার্লারে সাজাতো মায়া। মায়ার 3 মেয়ে ছিল। ওদের নাম ছিল রূপা, রাইমা আর সেজুতি। ওরা 3 জনই ওদের মায়ের কাজে হাতে হাতে সাহায্য করত। ওদের মধ্যে রূপা খুব ভালো মেকআপের কাজ শিখে গিয়েছিল। বরাবরই ওর মেকআপ করার প্রতি একটা টান ছিল। রূপা ওর মাকে বলে, মা, তুমি এত সুন্দর সুন্দর গর্জিয়াস সব মেকআপ এত কম টাকায় কেন করিয়ে দাও? শহরে এই মেকআপগুলো করাতে যেখানে 5-6 হাজার টাকা নেয়, সেখানে তুমি মাত্র 500 টাকাতেই মেকআপ করিয়ে দিচ্ছ। এতে তো আমাদের লস হয়ে যাচ্ছে মা। না মা, লস হয়ে যাচ্ছে না। সব সময় টাকা দেখলে মানুষের উপকার হবে কি করে? শহরে এমনিতেই অনেক টাকা রাখে, এত টাকা দিয়ে আমি কি করব? আমার যতটুকু খরচ হয় তার থেকে সামান্য লাভ করলেই তোমাদের ভরণ পোষণের দায়িত্ব আমি নিতে পারি। তাহলে আমার কেন কেন বেশি টাকা নিতে হবে? সব সময় টাকার কথা চিন্তা করবে না, মানুষের উপকারের কথা চিন্তা করবে। ঠিক আছে মা, তুমি যা বলবে আমরা তেমন ভাবেই চলবো। রূপা, রাইমা আর সেজুতি ওদের মায়ের খুবই বাধ্য ছিল, সব সময় মায়ের কথা শুনতো। বন্ধুরা, তোমরা যারা যারা গল্পটি দেখছো তোমাদের নাম কমেন্টে লিখে জানাও। আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো। এইভাবেই ভালোই ভালোই ওদের সময় কাটছিল। 1 বছর পর হঠাৎ মায়া অসুস্থ হয়ে মারা গেল। পুরো গ্রামের সবাই চিন্তায় পড়ে গেল, কারণ সেই গ্রামে আর কোনো মেকআপের পার্লার ছিল না। অন্যান্য পার্লার ছিল কিছুটা দূরে, আর সেখানে অনেক টাকা নিত সাজানোর জন্য। ছোট্ট রূপা, রাইমা আর সেজুতি মায়ের পার্লারটা ধরে রাখতে চাইলো, কারণ ওদের মায়ের স্বপ্ন ছিল এই পার্লারটা। তাই ওরা ঠিক করলো ওরা এখন থেকে সাজাবে। ওরা পরের দিন পার্লারে গিয়ে অপেক্ষা করতে লাগলো, কিন্তু কেউ পার্লারে আসলো না। তখন রাইমা বলল, সবাই তো জানে আমাদের মা মারা গেছেন, তাই হয়তো সবাই ভাবছেন পার্লার বন্ধ থাকবে। আমাদেরকে গ্রামবাসীদের কাছে যেতে হবে আর গিয়ে বলতে হবে যে আমরা এখন থেকে পার্লার চালাবো। আর রূপা তো অনেক ভালো মেকআপ করতে জানে, রূপাই সবার মেকআপ করাবে আর যা যা দরকার সব করিয়ে দেবে। তারা 3 বোন গ্রামবাসীদের কাছে গেল আর বলতে লাগলো, আপারা, আন্টিরা, আমরা পার্লার চালাতে চাই। আপনারা চাইলে আপনাদেরকে আমরা সাজিয়ে দিতে পারবো। রূপা তো অনেক ভালো মেকআপ করতে জানে, ইউটিউব থেকেও শিখেছে। তখন গ্রামবাসীরা মানা করতে লাগলো, না না বাপু, তোমাদের মা অনেক ভালো মেকআপ করতে পারতেন, অনেক ভালো ফেসিয়ালও করতে পারতেন, কিন্তু তোমরা ছোট ছোট বাচ্চা কাচ্চা, তোমরা আবার কি মেকআপ করাবে? ভুলভাল মেকআপ করালে আমাদের চেহারাটাই নষ্ট হয়ে যাবে। তোমাদের পার্লারে আমরা যেতে পারবো না। ওরা মন খারাপ করে পার্লারে বসে থাকতো, কিন্তু ওরা হাল ছাড়লো না। প্রতিদিন ওরা এই বাড়ি ওই বাড়ি গিয়ে গিয়ে মেকআপ করানোর জন্য আবদার করত, কিন্তু সবাই ওদেরকে দূর ছাই করে তাড়িয়ে দিত। এইভাবেই দিন কাটছিল। আমরা কি তাহলে এখন না খেতে পেয়ে মারা যাব? মা যে টাকা রেখে গেছিল তা দিয়ে বাজার সদাই করে এখন তো সেই টাকাও শেষ। এখনো যদি আমাদের কাজ শুরু না হয়, আমাদের সত্যি অনাহারে মরতে হবে। ওরা অনেক মন খারাপ করেছিল, কিন্তু হঠাৎ করে দরজায় ওদের কড়া নাড়লো কেউ একজন। ওরা দরজা খুলে দেখলো খুব সুন্দর পোশাক পরা একটা মেয়ে দাঁড়িয়ে আছে, তার আবার 2টো পাখাও আছে। আপনি আপনি কি কোনো পরী? হ্যাঁ, আমি পরী রাজ্যের পরী। এখানে মায়া নামের একজন মহিলা মেকআপ করাতো না? আমি তো তার কাছে সব সময় মেকআপ করাতে আসতাম। বড্ড ভালো মানুষ ছিলেন তিনি। আমার কালকে বিয়ে, তাই আমি আজকে ফেসিয়াল করাতে এসেছি আর কালকে মেকআপ করাতে চাই। তোমাদের মা কোথায়? উনি তো তোমাদের মা, তাই না? হ্যাঁ, আমাদের মা উনি, কিন্তু উনি কিছুদিন আগে মারা গেছেন। কি বলছো? তাহলে আমি ফেসিয়াল করাবো কার কাছে? মেকআপই বা কার কাছে করাবো? আপনি ভাববেন না, আমি ইউটিউব থেকে খুব ভালো মেকআপ শিখেছি, আর মায়ের থেকেও মেকআপ করার সব কিছু আমি ভালো করে শিখে নিয়েছি। আমরা 3 বোন মিলে আপনাকে সুন্দর করে ফেসিয়াল করিয়ে দেব, আর আগামীকালকের মেকআপও।
আপনি রাজি তো? হ্যাঁ হ্যাঁ, কেন রাজি হব না? তোমাদের মা অনেক ভালো মানুষ ছিলেন, আর তোমরা যেহেতু তোমাদের মায়ের কাছ থেকে মেকআপ করা শিখিয়ে নিয়েছো, তার মানে তোমরা ভালোই পারবে। ঠিক আছে, আমাকে ফেসিয়াল করিয়ে দাও। তারপর ওরা তিন বোন মিলে পরীর ফেসিয়াল করিয়ে দিল, এবং পরদিন পরী আবার এলো। তখন ওরা পরীকে খুব সুন্দর করে সাজিয়ে দিল। ওয়াও, এক্সেলেন্ট! এত সুন্দর করে কি করে সাজালে? তোমাদের মাও তো এত সুন্দর সাজাতে পারতেন না। তোমার মাঝে দেখি সত্যি ট্যালেন্ট আছে রূপা। এটা শুনে রূপা কেঁদে ফেললো। পরি, আপনি এই কথা বলছেন, অথচ গ্রামবাসীদের কাছে আমরা কতবার গিয়েছি, কেউ আমাদের একটা বারের জন্য সুযোগ দেয়নি। আমাদের দূর দূর করে তাড়িয়ে দিয়েছে, আর আপনি আমাদেরকে কত ভালো কথা বলছেন। আমরা এতেই অনেক খুশি। না না, এতে অনেক খুশিতে হবে না। তোমাদের যে মেকআপের প্রোডাক্টগুলো আছে এগুলো তো শেষ হয়ে যাচ্ছে। তোমাদের মা যেহেতু নেই, তাই তোমাদের পাশে দাঁড়ানো আমার কর্তব্য। আমি তোমাদের সবকিছু ঠিক করে দিচ্ছি। পরি তার জাদুর কাঠি ঘোরালো, আর সঙ্গে সঙ্গে সেখানে একটা সুন্দর মেকআপ কিট চলে এলো। এখানে মেকআপ কিটগুলো আছে, এগুলো দিয়ে ফেসিয়াল করাতে পারবে, বিভিন্ন লুকের মেকআপও করাতে পারবে। আর তোমাদের এই পার্লারটাও একদম ব্যাকডেটেড হয়ে গেছে, তাই কেউ আসতে চায় না। আমি এটাকে সোনার পার্লার বানিয়ে দিচ্ছি, একটু অপেক্ষা করো। তারপর পরি আবারও তার জাদুর কাঠি ঘোরাতে লাগলেন, আর সঙ্গে সঙ্গে ওদের তিন বোনের সেই পার্লারটা সাধারণ একটা ঝুপড়ি পার্লার থেকে একটা সোনার পার্লারে পরিণত হয়ে গেল। এবার আমি আসি। আমি যদি এভাবে সেজে গুজে তোমাদের গ্রাম দিয়ে যাই, সবাই এমনিতেই বুঝে যাবে তুমি কত ভালো মেকআপ করতে পারো। তবে হ্যাঁ, তুমি চাইলে তোমার একটা ইউটিউব চ্যানেলও খুলতে পারো, তাহলে দেখবে আরো অনেক কাস্টমার আসবে তোমার কাছে। রূপা পরীর কথা মতো একটা ইউটিউব চ্যানেল খুললো, আর ওর মেকআপের ভিডিও আপলোড করতে লাগলো। এদিকে গ্রামবাসীও জেনে গেল রূপা এত সুন্দর মেকআপ করতে পারে। তাই রূপা পরদিন ঘুম থেকে উঠে দেখলো ওদের পার্লারের সামনে ভিড় জমে গেছে। আমাদের মেকআপ করিয়ে দাও রূপা, আমরা তোমার কথা তখন শুনিনি, আমরা ভুল করেছিলাম। তোমার মেকআপ এত সুন্দর বলেই না পরি তোমাকে এমন সোনার পার্লার বানিয়ে দিয়েছে। আমাদের এখন মেকআপ করিয়ে দাও, দয়া করো। একে একে সবাইকে ওরা তিন বোন মেকআপ করাতে লাগলো। ওদের কাছে সকাল সন্ধ্যা কাস্টমারের ভিড় এত হলো যে ওরা মেকআপ করিয়ে সারতে পারছিল না। আমাদের জীবন এখন পাল্টে গেছে। কদিন আগেও আমরা না খেতে পেয়ে কষ্ট করছিলাম, আর এখন আমরা পরীর দেওয়া এই সোনার পার্লার আর এই মেকআপ কিটের কারণে এত এত কাস্টমার পাচ্ছি যে আমরা এখন নিঃশ্বাস নেওয়ারও সময় পাই না। পরীকে অনেক অনেক ধন্যবাদ, ধন্যবাদ ওপরওয়ালাকে যে আমাদের জীবনটা এভাবে পাল্টে গেল। এরপর ওদের তিন বোনকে আর ফিরে তাকাতে হয়নি পেছনে, ওরা সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো। বন্ধুরা, আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। বাই বাই। সে তার মেয়ের জন্য অন্যের বাড়িতে দিন রাত পরিশ্রম করতেন, আবার বাসায় এসে মেয়ের জন্য সুস্বাদু মজাদার সব খাবার রান্না করতেন। তারপরও মারিয়া খুশি হতো না। মা, আমার এইসব সুস্বাদু খাবার চাই না। তোমাকে কতবার বলেছি, সবাই সবার বাবার সঙ্গে কত আনন্দ করে, স্কুলে বাবাদের সঙ্গে যায়। আমার বাবা কোথায় মা, বলো না, আমার বাবা কোথায়? তোকে আমি কতবার বলেছি তোর বাবার কথা আমার কাছে জানতে চাইবি না। কেন মা, কেন কেন জানতে পারবো না? আমার বাবা কি মারা গেছে? বলো না কেন। দেখ, তোকে আমি যেটা নিষেধ করেছি সেটা নিয়ে আর কখনো প্রশ্ন করবি না। চুপচাপ খাবার খেয়ে নে, আর কালকের পড়াগুলো রেডি কর। মারিয়া মন খারাপ করে বসে থাকে। ওর মায়ের কাছে যতবার ওর বাবার কথা জিজ্ঞেস করেছে, ওর মা ততবারই সেই প্রশ্ন এড়িয়ে গিয়েছে। এইভাবেই সময় কাটছিল। মারিয়া সবসময় ওর বাবার ব্যাপারটা নিয়ে জেদ ধরে থাকতো। এইভাবেই দিন কাটতে থাকে। মারিয়াদের স্কুলে অ্যানুয়াল ফাংশনে একটা প্রতিযোগিতার আয়োজন করা হয়, যেখানে যার পোশাক সবচেয়ে সুন্দর হবে, যে সবচেয়ে সুন্দর লেহেঙ্গা আর হাই হিল পরে আসবে, তাকে মডেল ঘোষণা করা হবে। সাথে দেওয়া হবে 1 বছরের জন্য একটা ক্রাউন। সেই ক্রাউনটা যার মাথায় থাকবে তাকে সুপার মডেল হিসেবে পরবর্তী বছর নিয়ে যাওয়া হবে অন্য একটি স্কুলে, যেখান থেকে সে ভবিষ্যতে বড় হয়ে অনেক বড় মডেল হতে পারবে। এই সব কিছু শুনে মারিয়া অনেক খুশি হয়। আমার তো ছোট থেকেই স্বপ্ন সুপার মডেল হওয়া, কিন্তু এই গ্রামে থাকলে আমি কখনো সুপার মডেল হতে পারবো না।
তাই আমাকে সবচেয়ে বেস্ট লেহেঙ্গা আর বেস্ট হাই হিল পরতে হবে। তখন আমাকে সবচেয়ে সুন্দর লাগবে আর আমি সুপার মডেলের জন্য সিলেক্টেড হব। এইভাবে যখন মারিয়া ক্লাসে বসে বসে কথা বলছিল, মারিয়ার পাশে পিঙ্কি নামের একটা অহংকারী ধনী মেয়ে কথাগুলো শুনে নেয় আর বলে, হা 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 হা, গাছে কাঁঠাল কোফে তেল, তোর স্বপ্ন স্বপ্নই রয়ে যাবে। তোর মা তো মানুষের বাসায় কাজ করে খায়, কাজের মেয়ের মেয়ে নাকি হবে সুপার মডেল। ওই স্বপ্ন দেখা বাদ দে, বুঝলি? তুই যে কোনো রকমে ক্লাসে পড়ে ফার্স্ট হোস, এটাই তো তোর জন্য অনেক। আবার সুপার মডেল হতে চাস? লজ্জা করে না তোর? তোর কি মনে হয় তোর মা তোকে কোনো ভালো ডিজাইনার লেহেঙ্গা কিংবা হাই হিল এনে দিতে পারবে? আর তোর তো বাবাও নেই। যার বাবা নেই তার কিছুই নেই, বুঝলি? যা এখান থেকে। এইসব শুনে মারিয়ার ভীষণ মন খারাপ হলো। মারিয়া বাসায় এসে বলল, মা, তোমার কাছে আমি আমার বাবার কথা আর কখনো জিজ্ঞেস করব না। তবে তুমি আমাকে সুন্দর একটা ডিজাইনার লেহেঙ্গা আর হাই হিল এনে দাও। আর যদি না পারো বলো আমার বাবা কোথায় থাকে, আমি আমার বাবার কাছ থেকে এসব নিয়ে আসবো। বলো মা, বলো। তুই আবারও একই কথা শুরু করলি মারিয়া। তোকে এর আগেও অনেকবার না করেছি, তোর বাবার কথা জানতে চাইবি না, আর তুই এখনো আবার বায়না ধরা শুরু করলি। হয়েছে মা, বুঝেছি, আমাকে আর কিছু বলতে হবে না। আমি আমার বান্ধবীর বাসায় চলে যাচ্ছি, আর আসবো না তোমার কাছে। মারিয়া রাগ করে ওর বান্ধবীর বাসায় চলে যায়। এদিকে মাইশা মন খারাপ করে জঙ্গলের দিকে হাঁটতে থাকে আর বলতে থাকে, মেয়েটাকে আমি কিভাবে বোঝাবো যে ওর বাবা নেই? আমি ওকে একটা ডাস্টবিনে কুড়িয়ে পেয়েছিলাম। আমি নিজেও জানি না কে ওর বাবা কে ওর মা। ওকে এভাবে কেই বা ডাস্টবিনে ফেলে গেল। এই কথাটা যদি মেয়েটাকে বলি, মেয়েটা কতটা দুঃখ পাবে যে ওর কোনো আপন জন নেই। তাই তো আমি ওকে এই কথাগুলো বলতে চাই না। আরও বারবার ওর বাবার কথা বলে। ও তো একটা লেহেঙ্গার হাই হিল চেয়েছে। যে করেই হোক আমাকে এটার ব্যবস্থা করতে হবে। আমি জঙ্গল থেকে বেশি করে কাঠ কুড়ো এগুলো কুড়িয়ে নেই, বিক্রি করে যে টাকা হবে তাই দিয়ে চেষ্টা করব। এই ভেবে মাইশা সামনে এগিয়ে যাচ্ছিল, কিন্তু কিছু দূর যেতেই দেখে একটা জায়গা থেকে অনেক আলো আসছে। আলো কোথা থেকে আসছে দেখি তো। একটু আগিয়ে গিয়ে দেখে সেখানে একটা বিশাল বড় তারার ঘর, সেগুলো একদম চকচক করছিল। মাইশা তখন ঘরে প্রবেশ করে। ভিতরে কেউ আছেন? এখানে এই তারার ঘরটা কোথা থেকে এলো? আরে কে তুমি? তুমি এই ঘরটা কিভাবে দেখলে? আমি হচ্ছি তারার পরী। এই ঘরে সবাই প্রবেশ করতে পারে না, ভালো মানুষ ছাড়া কেউ এই ঘর চোখেই দেখে না। তার মানে তুমি নিশ্চয়ই ভালো মানুষ। তোমার ইচ্ছা পূরণ হবে। বলো তোমার জীবনে কি ইচ্ছা? তারপর মাইশা তার জীবনের সব ঘটনা পরীকে বলল। পরী বলল, তোমার সব সমস্যার সমাধান তো করবই, তার আগে তোমার মেয়েকেও বুঝতে হবে সে তার মায়ের সঙ্গে এভাবে খারাপ আচরণ করতে পারে না। তুমি আমার এখানে আগামী 3 দিন থাকবে। এই 3 দিন তোমার মেয়ে তোমার অভাবটা যখন বুঝবে তখন আমি সব ঠিক করে দেব। আমাকে তুমি বিশ্বাস করো। পরীর কথায় মাইশা সেই ঘরেই থেকে গেল। এদিকে বান্ধবীর বাসা থেকে এসে যখন মারিয়া ওর মাকে খুঁজলো, কোথাও পেল না। আমার বান্ধবী তো আমাকে থাকতেই দিল না। এমনিতে ওরা আমার সঙ্গে কত ভালো আচরণ করে, বোঝায় আমি কত আপন। আর আমি সারাদিন ওদের বাসায় থাকলাম, আমাকে একটাবার খাবারের কথাও জিজ্ঞেস করলো না। কত ক্ষুধা পেয়েছে। মায়ের সঙ্গে থাকলে এতক্ষণে আমাকে 3বার খাবার খাইয়ে ফেলতো। মা আমার জন্য কত সুস্বাদু খাবার রান্না করতো। আমি কেন মায়ের সঙ্গে এমন করলাম? মার কাছে আমাকে যেতেই হবে। ও কাকি, আমার মাকে দেখেছো গো? না তো, তোর মাকে তো দেখিনি। আচ্ছা, তুই তোর মায়ের সঙ্গে এত খারাপ আচরণ করিস কেন? তুই কি জানিস তোর মা তোর জন্য কত কষ্ট করেছে, কত ত্যাগ স্বীকার করেছে? না তো কাকি, কি হয়েছে? কি কষ্ট স্বীকার করেছে মা আমার জন্য? এই যে তোর জন্য মানুষের বাসায় কাজ করে, এটা কি কম? তার থেকে বড় কথা, তোকে তো ডাস্টবিনে কুড়িয়ে পেয়েছিল। তোর মা বলতে নিষেধ করেছিল, কিন্তু আমার আর তর সইল না। তুই তোর মায়ের সঙ্গে যা ব্যবহার করিস, এসব করলে ধর্মেও সইবে না। তোর মায়ের সঙ্গে আর এমন খারাপ আচরণ করিস না। তোর জন্য তোর মার বিয়েও করেনি, তোকে নিয়ে কত কষ্ট করে থাকে। তুই তোর বাবার কথা কেন জিজ্ঞেস করিস? তোর তো বাবা মা কেউই নেই, তোর মাই তোকে মানুষ করেছে। কি বলছো কাকি? আমার মা আমার জন্য এত কিছু করেছে, আর আমি কিনা মায়ের সঙ্গে এমন অন্যায় করেছি?
আমাকে মাকে খুঁজে বের করতেই হবে। তখনই পরী সেখানে প্রকট হলো, আর পরী তখন মারিয়াকে ওর মায়ের কাছে নিয়ে গেল। মা, আমাকে ক্ষমা করে দাও, আমি ভুল করেছি, এসব কিছু আমি জানতাম না। তাছাড়াও তোমার ভালোবাসাই আমার কাছে সবচেয়ে দামি। পরী তখন মারিয়াকে একটা তারার লেহেঙ্গা আর হাই হিল উপহার দিল, যেটা পরে মারিয়াকে একদম রাজকন্যার মতো লাগছিল। মারিয়া খুশি মনে প্রতিযোগিতায় ওই তারার লেহেঙ্গা আর হাই হিল পরে অংশ নিল, আর সেখানে সবাইকে হারিয়ে দিয়ে মারিয়াই হলো সুপার মডেল। আমি অবশেষে আমার স্বপ্নকে স্পর্শ করতে পেরেছি। আমি সুপার মডেলের স্কুলে এখন যেতে পারবো। আমার স্বপ্ন আর স্বপ্ন থাকবে না। মা, আমি তোমার মুখ উজ্জ্বল করব। হ্যাঁ মা, পরী আমাদেরকে সাহায্য করেছে, আর তুইও তোর চেষ্টায় তোর স্বপ্ন পূরণ করতে পেরেছিস। তারপর মারিয়ার জীবনের সব স্বপ্নগুলো পূরণ হতে থাকলো। পরীর দেওয়া সেই জাদুর তারার লেহেঙ্গা আর হাই হিল পরে ও যা চাইতো তাতে ওর আত্মবিশ্বাস ফুটে উঠত। এভাবেই মা মেয়ে বাকিটা জীবন সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো। বন্ধুরা, আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। বাই বাই। পরী পৃথিবীতে নেমে আসে একটা বিশেষ উদ্দেশ্যে। এসেই তার ব্যাগ থেকে একটা সোনার টুকরো পৃথিবীতে ফেলে, আর সেখান থেকে বেরিয়ে আসে সোনার পরী। তারপর একটা রূপার টুকরো সে পৃথিবীতে ফেলে, সেখান থেকে বেরিয়ে আসে একটা রূপার পরী। তখন সিন্ড্রেলা পরী সোনার পরী আর রূপার পরীকে বলে, তোমাদেরকে পৃথিবীতে আনা হয়েছে একটা বিশেষ উদ্দেশ্যে, যেন তোমরা মানুষের মধ্যে কে ভালো কে মন্দ তার তফাৎ বের করো, আর তারপর আমি তাদেরকে পুরস্কৃত করতে পারি অথবা শাস্তি দিতে পারি। ঠিক আছে সিন্ড্রেলা পরী, আপনি যেমনটা বলবেন আমরা তেমনটা করব। তারপর সোনার পরী ও রূপার পরী মিলে তাদের সামনে একটা সোনার রাস্তা আর একটা রূপার রাস্তা প্রকট করে, আর সেই রাস্তা পাহারা দিতে থাকে। আর সিন্ড্রেলা পরী পরীরাজ্যে ফিরে যায়। বন্ধুরা, তোমরা যারা যারা গল্পটি দেখছো তোমাদের নাম কমেন্টে লিখে জানাও, আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো। তখনই সেখানে দুইটা মেয়ে আসে, ওদের নাম ছিল রাবেয়া ও আয়েশা। রাবেয়া ছিল খুবই সুন্দর আর বুদ্ধিমতী মেয়ে, ওর মনে কোনো লোভ ছিল না। আয়েশা ভালো হলেও ওর মনে একটু লোভ চলে আসে মাঝে মাঝে। যখন রাবেয়া ও আয়েশা সেই পথে আসছিল, ওদের তখন কিছু বিশেষ কাজের দরকার ছিল। ওরা যখন হঠাৎ করে ওদের সামনে সোনা রূপার রাস্তা দেখতে পায়, তখন ওরা অবাক হয়ে দাঁড়িয়ে যায়। রাবেয়া বলে, আরে আয়েশা দেখো, এখানে সোনা রূপার দুইটা রাস্তা আছে, জঙ্গলে তো এর আগে এমন কোনো রাস্তা দেখিনি। হ্যাঁ, আমিও তো দেখিনি রাবেয়া, এগুলো কোথা থেকে এলো? তখনই সেখানে সোনা রূপার পরী প্রকট হয় আর বলে, এই যে মেয়েরা, তোমরা এখানে কেন এসেছো? জঙ্গলে কি দরকারে এসেছো? রাবেয়া বলে, আমরা আমাদের বাবা মায়ের জন্য জড়িবুটি ওষুধই নিতে এসেছি। আমাদের বাবা মা অসুস্থ, তো তাই জঙ্গলের বিশেষ জড়িবুটি পাতা আমাদেরকে সংগ্রহ করে নিয়ে যেতে হবে। আচ্ছা, তাহলে তোমাদের আমরা দুটো অপশন দিচ্ছি। সোনার পরী বলল, আমার এই সোনার রাস্তা দিয়ে গেলে তোমরা জড়িবুটি তো পাবে না, কিন্তু ধন সম্পদ অনেক টাকা পয়সা যা প্রয়োজন তা পাবে। তখন রূপার পরী বলল, আমার রাস্তা দিয়ে গেলে টাকা পয়সা ধন দৌলত সোনা রূপা রত্ন কিছুই পাবে না, কিন্তু অনেক জড়িবুটি পাবে যা তোমার বাবা মায়ের চিকিৎসার জন্য ব্যবহার করতে পারবে। এবার তোমরাই ভাবো তোমরা কি নেবে। তখন রাবেয়া বলল, আমি তো ভেবেই নিয়েছি, আমি জড়িবুটি নিতে এসেছি, আমি আমার বাবা মায়ের জন্য জড়িবুটি নেব। রূপার পরী, আপনার রাস্তা দিয়ে গেলে কি আমি সত্যি সত্যি জড়িবুটি পাবো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই পাবে। আয়েশা বলল, এই রাবেয়া, তুই কি বোকা যে বাবা মায়ের জন্য এখন জড়িবুটি নিতে হবে? এই সুযোগ কেউ হাতছাড়া করে? আমরা সোনার রাস্তা দিয়ে গেলে তো অনেক সোনা পাবো, ধন দৌলত পাবো, আমরা তো অনেক ধনী হয়ে যেতে পারি। শোন, তুই যা ইচ্ছা কর, আমি তো সোনার রাস্তা দিয়ে যাব। আমি গেলাম। তারপর সেখান দিয়ে রাবেয়া রূপার রাস্তায় যেতে থাকে, আর অন্যদিকে আয়েশা সোনার রাস্তা দিয়ে যেতে থাকে। আয়েশা সোনার রাস্তা দিয়ে গিয়ে একটু আগেই দেখে একটা বিশাল সোনার বাড়ি। সেই বাড়ির ভেতরে সোনা রূপা হিরে রত্ন কোনো কিছুরই কমতি ছিল না।
তারপর সেগুলো বড় একটা পোটলায় বেঁধে আয়েশা সেখান থেকে বেরিয়ে আসে আর গ্রামে ফিরে যায়। অন্যদিকে রাবেয়া যায় রূপার রাস্তায় আর সেখানে অনেক জড়িবুটির ঔষধি গাছ দেখতে পায়। গ্রামের মানুষজন অনেক রোগে শোকে আক্রান্ত ছিল। রাবেয়া সবার কথা চিন্তা করে সেখান থেকে অনেক অনেক জড়িবুটি নেয় আর সেগুলো নিয়ে খুশি মনে গ্রামে ফিরে আসে। বাড়ি এসেই বাবা মায়ের জন্য সেই জড়িবুটির চিকিৎসা শুরু করে। শুধু তাই নয়, গ্রামবাসী যারা যারা অসুস্থ ছিল তাদের সবার জন্য জড়িবুটি নিয়ে আসে আর তাদের সবাইকে সুস্থ করার জন্য বাড়ি বাড়ি গিয়ে সেই জড়িবুটি দিয়ে আসে। অন্যদিকে আয়েশা ধন সম্পদ সোনা রূপা টাকা পয়সা পেয়ে আর নিজের বাড়িতেই ফিরল না, নিজের জন্য একটা আলিশান বাংলো কিনে নিল। অসুস্থ বাবা মায়ের কথা একদম ভুলে গেল। সেখানে মজা মাস্তি পার্টি আনন্দ সবকিছুতে মেতে উঠল। অন্যদিকে রাবেয়া আয়েশার বাবা মাকেও সেই জড়িবুটি দিয়ে আসলো আর তাদেরও খুব খেয়াল রাখলো। এইভাবেই দিন কাটছিল। রাবেয়া যখন গ্রামবাসীর জন্য জড়িবুটির দরকার হতো তখন আবারও সেই রূপার রাস্তায় চলে যেত আর রূপার পরীর অনুমতি নিয়ে সেখান থেকে জড়িবুটি নিয়ে আসতো। অন্যদিকে আয়েশা করতো তার উল্টো। আয়েশা ওর 3 বান্ধবীকে এই রাস্তার ব্যাপারে বলে দিল। ওরাও পার্টি করতে আনন্দ করতে খুবই ভালোবাসতো। ওরা তখন পৌঁছে গেল সোনার রাস্তায়। আরে এই রাস্তার কথাই তো আমাদেরকে আয়েশা বলেছিল, এখান দিয়ে গেলেই আমরা ধন সম্পদের মালিক হয়ে যাব। চল চল আমরা এখান দিয়ে যাই। তারপর ওরা 3 জন সেই রাস্তা দিয়ে বেরিয়ে পড়লো আর সেখান থেকে ব্যাগ ভর্তি করে সোনা রূপা হিরে নিয়ে আসলো আর এনে ওরাও অনেক ধনী হয়ে গেল। কিন্তু গ্রামের কোনো মানুষকেই ওরা কোনো প্রকার সাহায্য করলো না। একদিন ওদের বাড়ির সামনে দিয়ে একজন ভিক্ষুক যাচ্ছিল। দেখ দেখ, এই ভিখারিটা আমাদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছে, কত বড় দুঃসাহস! চল এই ভিখারিটার পা ভেঙে দেই। তখন আয়েশা আর ওর 3 বান্ধবী মিলে সেই ভিখারিটাকে মারতে লাগলো আর ভিখারিটা অনেক কান্না করছিল। তখনই আকাশ থেকে নেমে এলো সিন্ড্রেলা পরী। থামো তোমরা, তোমাদের লোভ এত বড় পর্যায়ে চলে গিয়েছিল যে তোমরা সোনার রাস্তা দিয়ে বারবার গিয়ে ধন সম্পদের পাহাড় করে ফেলেছো, কিন্তু তোমাদের মনে একটা ভিখিরির জন্য সামান্য মায়া নেই। তোমাদের বাড়ির সামনে দিয়ে গিয়েছে বলে তাকে এভাবে প্রহার করছো। অন্যদিকে রাবেয়াকে দেখো, ওর মনে কোনো লোভ নেই। গ্রামবাসীর জন্য কতবার জড়িবুটি নিয়ে এসেছে, একবারের জন্য সোনার রাস্তা দিয়ে যায়নি। কত অভাব অনটনে দিন পার করেছে, তারপরও বাবা মাকে ভুলে যায়নি। এই যে ধন সম্পদ তোমরা পেয়েছিলে, আরামায়েশ করেছিলে, এই সব কিছু তোমাদের জন্য একটা পরীক্ষা ছিল। এই পরীক্ষায় তোমরা উত্তীর্ণ হতে পারোনি। তোমাদের এই ধন সম্পদ আরামায়েশের জীবন সব আমি এখন কেড়ে নেব। তারপর সিন্ড্রেলা পরী জাদুর কাঠি ঘোরালো। সঙ্গে সঙ্গে আয়েশা আর ওই বাকি 3 মেয়ে একদম নিঃস্ব হয়ে গেল। না রইল ওদের দালান প্রাসাদ, না রইল কোনো সম্পদ। অন্যদিকে বাবা মায়ের সঙ্গে খারাপ আচরণ করায় তারা বাবা মায়ের কাছেও ফিরে যেতে পারছিল না। তারপর সিন্ড্রেলা পরী রাবেয়াকে খুঁজে বের করলো আর বলল, রাবেয়া তুমি অনেক ভালো মনের একটা মেয়ে। এতবার সোনার উপর রাস্তা দেখেও তুমি কখনো লোভ করনি, না গ্রামের কাউকে ওই রাস্তার ব্যাপারে বলেছো। তোমার কারণে পুরো গ্রামের মানুষজন সুস্থ হতে পেরেছে। তোমার মতো একটি নির্লোভ মেয়ে আমি খুঁজছিলাম। আমি তোমাকে তোমার সব ইচ্ছা পূরণ করে দিচ্ছি। তারপর সিন্ড্রেলা পরী রাবেয়াকে ও গ্রামবাসীকে অনেক অনেক ধন সম্পদ উপহার দিল। সোনা রূপা টাকা পয়সা কোনো কিছুর আর কমতি রইল না। ওরা বাকিটা জীবন আনন্দেই কাটাতে লাগলো। বন্ধুরা, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। বাই বাই।